আচ্ছা, আমরা তাহলে শুরু করি না? জি স্যার। আজকে আমরা অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন চ্যাপ্টার 3 এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো আর কি। মোটামুটি তোমরা প্রথম দিকে যে হাইড্রোলিক সাইকেলটা দেখছিলা বা ওয়াটার সাইকেলটা দেখছিলা, সেইখানে অনেকগুলো ফর্ম ছিল আমাদের। লেটস সে এভাপোরেশন, এভাপোট্রান্সপিরেশন, ইন্টারসেপশন, ইনফিল্ট্রেশন। আমরা এই চ্যাপ্টারটায় এরকম কয়েকটা জিনিস ডিটেলস জানার চেষ্টা করব। কয়েকটা জিনিস আমরা ডিটেলস জানার চেষ্টা করব। প্রথমে আসো এভাপোরেশন। এভাপোরেশন জিনিসটা তোমরা বই থেকে ডিটেলস পড়বা, আমি শুধু তোমাদের মূল জিনিসটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো কোনো ওয়াটার বডি থেকে আহ, কথার কথা, কোনো নদী, খাল, লেক, সমুদ্র, এরকম কোনো ওয়াটার বডি থেকে তাপমাত্রার কারণে কিছু পানি বাষ্পায়িত হয়। কিছু ওয়াটার বাষ্পায়িত হয়, সেগুলো হচ্ছে তোমার এনভায়রনমেন্টে চলে যায় আর কি। ওইখানে যাওয়ার পরে কনসোলিডেশন ইত্যাদি ইত্যাদি হওয়ার পরে আবার বৃষ্টিপাত হয়, সেটা পরের হিসাব। তো আমরা আমাদের ওয়াটার বডির সারফেস থেকে যে পরিমাণ পানি বাষ্পায়িত হয় ওটাকে বলা হয় এভাপোরেশন। বুঝতে পারছো? এভাপোরেশনটা হচ্ছে সোজা কথা বাষ্পায়িত হওয়া। Evaporation is the process in which a liquid changes to the gaseous state at the free surface. Changes to the gaseous state in the free surface below the boiling point through transfer of heat energy, ওই যে তাপমাত্রার কারণে। আচ্ছা, কিছু কনসিডারেশন আছে। দ্য রেট অফ এভাপোরেশন ইজ ডিপেন্ড অন, মানে এভাপোরেশনটা কম হবে না বেশি হবে, এটা কিছু জিনিসের উপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে এভাপোর প্রেসার এট দ্য ওয়াটার সারফেস এন্ড এয়ার অ্যাবভ। যে ওয়াটার বডি থেকে পানিটা, যে ওয়াটার বডি থেকে এভাপোরেশন হচ্ছে তার উপরে ভেপর প্রেসার, মানে এভাপোরেশন হওয়ার পরে যে ভেপর প্রেসার সেটা, এবং তার উপরে যে পানি বাতাস থাকে তার প্রেসার। আর দুই নম্বরে হচ্ছে এয়ার এন্ড ওয়াটার টেম্পারেচার, তাপমাত্রা। তারপর হচ্ছে উইন্ড স্পিড, বাতাস। তারপর অ্যাটমসফিয়ারিক প্রেসার একটা আছে, কোয়ালিটি অফ ওয়াটার একটা আছে, সাইজ অফ ওয়াটার বডি একটা আছে। দেখো, যদি আমি ডিটেলস বলি, যে এখানে ডিটেলস গুলো দেওয়া আছে। ভেপার প্রেসার, নর্মালি দেখো যদি প্রেসার বেশি থাকে, ভেপার প্রেসার বেশি থাকে, the rate of evaporation is proportional to the difference between the saturation vapor pressure and the water temperature, EW and actual pressure। নর্মাল কনসেপ্ট থেকে দেখো, ধরো ওয়াটারের প্রেসার, ভেপার প্রেসার আর হচ্ছে এয়ারের প্রেসারটা পার্থক্য যত বেশি থাকবে, এই দুইটার পার্থক্য যত বেশি বেশি থাকবে, এভাপোরেশন রেটটা তত বেশি থাকবে। The rate of evaporation is proportional to the difference between the saturation vapor pressure at the water temperature, EW, and the actual vapor pressure in the air। মানে এয়ারের মধ্যে যে প্রেসার থাকবে আর ওয়াটারের মধ্যে যে ভেপার প্রেসার থাকবে, এই দুইটার পার্থক্য যত বেশি হবে, এভাপোরেশন রেটটা তত বেশি হবে। ইএল হচ্ছে এভাপোরেশন রেট, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইডব্লিউ হচ্ছে ওয়াটারের এভাপোরেশন ভেপার প্রেসার, আর এ হচ্ছে এয়ারের ভেপার প্রেসার। ঠিক আছে, এবার আসো টেম্পারেচার। আর একটা ফ্যাক্টর, প্রথমে ছিল কি ওয়াটার ভেপার প্রেসার, তারপরে ছিল টেম্পারেচার। টেম্পারেচারটা হচ্ছে দ্য আদার ফ্যাক্টরস রিমেনিং দ্য সেম। যদি অন্যান্য ফ্যাক্টর গুলো সেম থাকে, তাহলে the rate of evaporation increases with an increase in the water temperature। পানির তাপমাত্রা যত বাড়বে, evaporation রেটটা তত বাড়বে। পানির তাপমাত্রা যত বাড়বে, evaporation রেটটা তত বাড়বে, যদি অন্যান্য ফ্যাক্টর গুলো সেম থাকে। তারপরে আসো উইন্ড। নর্মালি ঠিক ওয়াটার বডির একদম ওয়াটার বডির সাথে লাগানো যে এয়ারটা থাকে, যখন এভাপোরেট হয়ে যায় তখন ওই বাতাসটা স্যাচুরেটেড থাকে। এখন ওই বাতাসটা যদি ওইখান থেকে সরে যায়,
তাহলে এভাপোরেশন আবার জায়গাটা তখন আবার যে বাতাসটা আসে সেই বাতাসটা কিন্তু স্যাচুরেটেড থাকে না। তার মানে কি, যদি বাতাসে গতি থাকে, মানে যদি ওই এভাপোরেশন হওয়া বাতাস বা স্যাচুরেটেড বাতাসটা যদি সরে যায়, তাহলে এভাপোরেশন রেটটা বেড়ে যায়। মানে কি, যে বাতাসের উইন্ড স্পিড যদি বেশি থাকে তাহলে এভাপোরেশন রেটটাও বাড়ে। Wind aids in removing the evaporated water vapor from the zone of evaporation and consequently creates greater scope for evaporation. However, if the wind velocity is large enough to remove the evaporated water vapor, any further increase in the wind velocity does not influence the evaporation. একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসের গতি হচ্ছে এভাপোরেশন রেটটা বাড়ায়, কিন্তু অনেক বেশি যখন হয়ে যায় তখন আর এটাকে ইনফ্লুয়েন্স করে না, মানে একটা নির্দিষ্ট অবস্থায় থাকে। প্রথমে বাড়তে থাকে, উইন্ড স্পিডের সাথে প্রথমে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, পরে এক সময় আর বাড়ে না। ঠিক আছে, এটা হচ্ছে উইন্ড স্পিড, এটা হচ্ছে এভাপোরেশন রেট। তারপর বাকি যেগুলো আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা যদি ডিক্রিজ ইন দা ব্যারোমেট্রিক প্রেসার ইন হাই অ্যালটিটিউড ইনক্রিজ দ্য এভাপোরেশন। অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি কম থাকে তাহলে এভাপোরেশন বেশি হয়। অ্যাটমসফিয়ারিক যদি কম প্রেসার যদি কম থাকে এভাপোরেশন স্পিডটা বেশি হয়। সলিউবল সল্ট, যেখানে সলিউবল সল্ট বেশি থাকে, when the solute is dissolved in water, the vapor pressure of the solution is less than that of pure water. And hence causes reduction of the rate of evaporation. মানে পানির পরিমাণ বেশি থাকলে evaporation রেটটা কমে যায়, পিওর ওয়াটারে evaporation রেটটা বেশি থাকে, কারণ পিওর ওয়াটারে হচ্ছে অনেক ধরনের সলিউট থাকে না। তারপর হচ্ছে হিট স্টোরেজ ওয়াটার বডিজ। ডিপ ওয়াটার বডিজ হ্যাভ মোর হিট স্টোরেজ দেন শ্যালো ওয়ান্স। এ ডিপ লেক মে স্টোর রেডিয়েশন এনার্জি রিসিভড ইন সামার অ্যান্ড রিলিজ ইন দ্য উইন্টার, কোজিং লেস এভাপোরেশন ইন সামার অ্যান্ড মোর এভাপোরেশন ইন উইন্টার। দেখো, যে সমস্ত ওয়াটার বডির গভীরতা অনেক বেশি থাকে, সমুদ্র, ওইখানে অনেক বেশি সামারে হিট থাকে এবং এই রেডিয়েশনটা স্টোর করে হচ্ছে, এনার্জি রেডিয়েশনটা স্টোর করে সামারে, আর হচ্ছে এটা হচ্ছে রিলিজ করে হচ্ছে উইন্টারে। সেজন্য কি হয় দেখো, মোরে সেজন্য হচ্ছে এভাপোরেশন, কোজিং লেস এভাপোরেশন ইন সামার অ্যান্ড মোর এভাপোরেশন ইন উইন্টার। দেখবা শীতকালে শীতকালে এভাপোরেশন রেটটা হচ্ছে যেসব ওয়াটার বডির গভীরতা বেশি সেখানে শীতকালে বেশি, আর সামারে হচ্ছে এভাপোরেশন রেটটা হচ্ছে কম। আসো, এভাপোরোমিটার, মানে আমরা এভাপোরেশন রেটটা কিভাবে মেজার করব। যে মিটার দিয়ে আমরা এভাপোরেশন রেটটা মেজার করি সেটাকে বলা হয় এভাপোরোমিটার। দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার evaporated from the surface, আছে এটা না, এটা দিই। The surface is estimated by the following method. একটা হচ্ছে এভাপোরোমিটার দিয়ে করা হয়, এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়ে করা হয়, আর একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড দিয়ে করা হয়। মানে কোনো একটা জায়গার এভাপোরেশনটা কি পরিমাণ হচ্ছে সেটা তিনটা মেথডে করা হয়। একটা হচ্ছে এভাপোরোমিটার দিয়ে মাপা হয়, অথবা এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়ে করা হয়, আর একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড দিয়ে করা হয়। আচ্ছা, টাইপ অফ এভাপোরোমিটার। এভাপোরোমিটারের কতগুলো টাইপ আছে এগুলো তোমরা ডিটেলস পড়বা, এগুলো হচ্ছে শুধু বর্ণনা দেওয়া। ঠিক আছে, যেমন ক্লাস এ এভাপোরেশন প্যান, তারপরে আইএসআই স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে কলোরাডো সানকিন পেন, আর এটা হচ্ছে ইউএস জিওলজিক্যাল সার্ভে ফ্লোটিং পেন। ঠিক আছে, এই চারটা জিনিস তোমরা একটু ডিটেলস পড়বা, বর্ণনা আসতে পারে পরীক্ষা, বা তোমরা একটু জানার জন্য পড়লা। ঠিক আছে, ক্লাস এ এভাপোরেশন পেন, আইএসআই স্ট্যান্ডার্ড পেন, তারপরে হচ্ছে তোমার কলোরাডো সানকিন পেন, আর একটা হচ্ছে ইউএস জিওলজিক্যাল সার্ভে ফ্লোটিং পেন। দেখো, একটা পেন, আমি সবগুলা একটু একসাথে একটু বলি। একটা পেন জাস্ট কড়াইয়ের মতো একটা জিনিস বা একটা পাত্র। কথার কথা, আমার এটা কি ডিসকানেক্ট হয়ে গেছিল? জি স্যার।
আল্লাহ, কখন হয়েছে ডিসকানেক্ট? এইখানে এটা কি এটা দেখছো? এভাপোরেশন প্যানটা দেখ, এভাপোরোমিটারের পরে হচ্ছে কি পর্যন্ত শুনছিলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে বেশি দূর না। দেখো এই জিনিসটা আমরা যে কোনো একটা প্যান কি করি, কিভাবে আমরা এভাপোরেশনটা মাপি? দেখো একটা প্যানের মধ্যে, প্যানটা হচ্ছে ধরো গোলাকার আর কি, ডায়ামিটার 1210 ডায়ামিটারের একটা প্যান। তারপরে ধরো তোমার গভীরতা হচ্ছে অলমোস্ট ধরো 500 বা 400 আর কি। তা আমরা কি করি, এটার মধ্যে পানি রাখি, এটার ভিতরে হচ্ছে পানি রাখি। পানি রাখার পরে আমরা সূর্যের ওখানে, সূর্য তাপের এখানে রেখে দিই। রেখে দেওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 1-2 দিন পরে আমরা দেখি পানিটা কতটুকু শুকাইছে। তাহলে ধরো 24 ঘন্টায় যদি পানির পরিমাণটা কমে যায় একটা রেটের, কথার কথা 50 মিলিমিটার কমে, তাহলে আমি ইভাপোরেশন রেটটা পেয়ে যাবো। কথা কি বুঝতে পারছো? তো এভাপোরোমিটারটা দিয়ে আমরা হচ্ছে এইভাবে এভাপোরেশন রেটটা বের করতে পারি। তো তিনটা তো পদ্ধতি ছিল, প্রথমে ছিল এভাপোরোমিটার, তারপর ছিল এম্পিরিক্যাল ইকুয়েশন। তো এভাপোরোমিটার, 4টা এভাপোরোমিটার আছে, 4 ধরনের। এই 4 ধরনের জিনিসগুলো তোমরা একটু করে নেবে। এগুলো হচ্ছে মোটামুটি মেকানিজমটা ওই একই, যে পানি রাখি, পানি থেকে আমরা সূর্যের তাপে সেগুলো হচ্ছে পানি বাষ্পায়িত হয়, বাষ্পায়িত হওয়ার পানি কতটুকু কমে আমরা তারপরে ক্যালকুলেশন করি যে হ্যাঁ 24 ঘন্টা এতটুকু কমছে, তাহলে রেটটা কত। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের ওই যে বডিজ, যেসব যেসব পানির গভীরতা বেশি থাকে, যেসব পানির গভীরতা বেশি থাকে ওই পানিতে এভাপোরেশন রেটটা কম বেশি হয়। তাহলে দেখো একটা সমুদ্রের এভাপোরেশন রেট কি আমি একটা প্যান দিয়ে আসা, প্যানের তো দৈর্ঘ্য প্রস্থ অনেক কম, প্লাস হচ্ছে গভীরতা কম, নিচ থেকে কিছু হিটের ব্যাপার থাকে, পানির নিচ থেকেও কিছু হিট আসে, এগুলো তো আমি আর এই প্যানে পাবো না। সেজন্য এভাপোরোমিটার দিয়ে যখন আমি মেজার করব, তখন একটা প্যান কোএফিসিয়েন্ট ইউজ করতে হবে। প্যান কোএফিসিয়েন্ট, আমরা প্যান কোএফিসিয়েন্ট কেন ইউজ করি? এভাপোরেশন pans are not exact model of large reservoir and have the following principal drawback। মানে এটা তো আর এক্স্যাক্টলি মডেল হলো না, অনেক বড় ওয়াটার বডির সাথে এই প্যানের তুলনা করলে তো আমার হবে না। দে ডিফার ইন দ্য হিট স্টোরিং ক্যাপাসিটি। দেখো এটা পরীক্ষা আসতে পারে যে কেন আমরা প্যান কোএফিসিয়েন্ট সিপি ইউজ করি এভাপোরোমিটারের জন্য, কেন সিপিটা ইউজ করি। The differ in the heat storing capacity and heat transfer from the sides and bottom। তা এখানে যখন হিট ট্রান্সফার হয় কিছু, এই যে এই সাইড দিয়ে কিছু, এই বটমে কিছু ট্রান্সফার হয় না ইসের প্যানের, যেটা তোমার বড় ওয়াটার বডি, যেটা নদী খালের মতো, ওইগুলোর মধ্যে তো হয় না। তো এখানে 3টা পয়েন্ট আছে। তারপরে দ্য হাইট অফ দ্য রিম ইন অ্যান এভাপোরেশন প্যান এফেক্ট দ্য উইন্ড অ্যাকশন ওভার দ্য সারফেস। দেখো এখানে তোমার গ্রাউন্ড লেভেল, এখানে হচ্ছে গ্রাউন্ড লেভেল, এই যে এইটুকুন যে আছে, তাহলে এখানে একটা বাতাসের গতি আছে না, বাতাসের ভেলোসিটি আছে না, তাহলে এটা ইফেক্ট ফেলে না। তার মানে কি এই যে ভিতরের এই জায়গাটায় তো বাতাস লাগে না, যেটা ধরো সমুদ্রের মধ্যে কিন্তু এরকম নাই, যে একটু আলাদা একটা একটা অবস্টাকল দেওয়া কিন্তু নাই। তার মানে এই যে সারফেসটার মধ্যে কিন্তু এই বাতাসের ভেলোসিটিটা ইফেক্ট ফেলে না। তারপরটা হচ্ছে দ্য হিট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্যান ম্যাটেরিয়ালস ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য রিজার্ভার। এই নিচের যে বডিটা আছে এটা হচ্ছে স্টিলের থাকে, তা স্টিলের একটা জিনিসের হিট ট্রান্সফারের ব্যাপার আর আমাদের যে নদীর যে তল, সেটা কি এক জিনিস কিন্তু না। In view of the above, the evaporation observed from a pan has to be corrected to gauge the evaporation from lake under similar climate and exposure condition. Thus, a coefficient is introduced as lake reservoirটা হচ্ছে, ল্যাগ এভাপোরেশনটা হচ্ছে প্যান এভাপোরেশনের সাথে এই যে সিপিটা মাল্টিপ্লাই করতে হবে, এই সিপিটা মাল্টিপ্লাই করতে হবে, এটা হচ্ছে প্যান এভাপোরেশন। দেখো 4 প্রকারের প্যানের জন্য 4 প্রকারের আছে, ভ্যালু আছে, ঠিক আছে। তোমরা প্যান থেকে যাই পেবে তার সাথে এটা মাল্টিপ্লাই করে দিবা। ক্লাস এ আইএসআই প্যান, তারপর হচ্ছে সানকিন, তারপর হচ্ছে ইউএস জিওগ্রাফিক্যাল সিস্টেম ফ্লোটিং প্যান,
4 প্রকারের জন্য 4টা ভ্যালু আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে মিন ভ্যালুটা আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে ইম্পেরিক্যাল এভাপোরেশন ইকুয়েশন। এভাপোরোমিটার গেল, তারপর হচ্ছে ইম্পেরিক্যাল এভাপোরেশন ইকুয়েশন। তার মধ্যে এই ইকুয়েশনটা ব্যাখ্যার কিছু নাই, এই ইকুয়েশনটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। দুইটা মানুষ এই ইকুয়েশন দিচ্ছেন, এক হচ্ছে মেয়ার ফর্মুলা, এক হচ্ছে মেয়ার ফর্মুলা যেটা 1915 সালে দিচ্ছে, আর একটা হচ্ছে রয়ার ফর্মুলা 1931 সালে দিচ্ছে। রয়ার ফর্মুলা আর হচ্ছে মেয়ার ফর্মুলা। আমরা একটু ফর্মুলাটা ব্যাখ্যা করি, কারণ এই ব্যাখ্যাটা দিয়ে একটা অঙ্ক থাকে, একটা ম্যাথ আছে সামনে, আমরা করব। ইএল এভাপোরেশন রেট, ইএলটা হচ্ছে এভাপোরেশন রেট, ইডব্লিউটা হচ্ছে ওয়াটারের স্যাচুরেশন, স্যাচুরেটেড ভেপর প্রেসার এট দ্য ওয়াটার, ওয়াটারের প্রেসার, স্যাচুরেটেড প্রেসার। আর ইএ হচ্ছে এয়ারের স্যাচুরেটেড প্রেসার, ইএ হচ্ছে এয়ারের স্যাচুরেটেড প্রেসার। আর ইউ9 যেটা, সেটা হচ্ছে ঠিক 9 মিটার উপর দিয়ে, গ্রাউন্ডের 9 মিটার উপর দিয়ে যে বাতাসের ভেলোসিটি থাকে, গ্রাউন্ডের 9 মিটার উপর দিয়ে যে বাতাসের ভেলোসিটি থাকে। আবার বলি, গ্রাউন্ডের 9 মিটার উপর দিয়ে বাতাসের যে ভেলোসিটি, যেটা হচ্ছে ইউ9। তারপর হচ্ছে কেএম হচ্ছে কোএফিসিয়েন্ট অ্যাকাউন্টিং ফর ভেরিয়াস আদার ফ্যাক্টরস উইথ দ্য ভ্যালু অফ 0.36 ফর লার্জ ডিপ ওয়াটার এন্ড 0.5 ফর স্মল শ্যালো ওয়াটার। যত বড় ওয়াটার বডি বেশি থাকবে সেখানে 0.36, আর কমটার মধ্যে থাকবে 0.5। এই হচ্ছে মেয়ার্স ফর্মুলা। আর একটা হচ্ছে রয়ার্স ফর্মুলা। মোটামুটি এই যে ইকুয়েশনটা হচ্ছে এরকম, ইএল ইকুয়াল টু 0.771 multiply 1.465 minus 0.000732 PA। PA হচ্ছে মিন বায়োমেট্রিক রিডিং, মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, মিন বায়োমেট্রিক ব্যারোমেট্রিক মিন ব্যারোমেট্রিক রিডিং ইন মিলিমিটার, মানে এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর ইউটা হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড বা মেইন উইন্ড ভেলোসিটি, ঠিক আছে? আর ইডব্লিউ আর ইএ তো তোমরা জানোই, এটা হচ্ছে ওয়াটারের স্যাচুরেটেড প্রেসার, আছে এয়ারের ভেপার প্রেসার, ঠিক আছে? তো এই মেয়ার্স ফর্মুলা আর হচ্ছে রয়ার্স ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে আমরা এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে এভাপোরেশন রেটটা মেজার করতে পারি। এখানে একটা অঙ্ক আছে, এক্সাম্পল 3.1। তোমরা এই অঙ্কটা একটু বাসায় দেখবা, আমাকে জানাবা বাসায় দেখার পরে, ঠিক আছে? এটাও আমরা আসলে অ্যাসাইনমেন্ট হিসাবে দিতে চাইছিলাম। তোমরা আগে দেখো, দেখার পরে প্রবলেম হলে আমাকে জানা, এটা পরীক্ষায় আসতে পারে। এক্সাম্পল 3.1। 3 নাম্বার মেথড ছিল আমাদের অ্যানালাইটিক্যাল মেথড। এভাপোরোমিটার গেল, এম্পিরিক্যাল ইকুয়েশন গেল, তারপর হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথডস অফ এভাপোরেশন এস্টিমেশন। অ্যানালাইটিক্যাল মেথডের মধ্যে 3 ধরনের ব্যাপার আছে যেটা দিয়ে আমরা এভাপোরেশন টেস্ট করতে, এভাপোরেশন রেটটা মেজার করতে পারি। প্রথমটা হচ্ছে ওয়াটার বাজার মেথড, দ্বিতীয় হচ্ছে মাস ট্রান্সফার মেথড, তৃতীয় হচ্ছে এনার্জি ব্যালেন্স মেথড। তো মোটামুটি এই তিনটারই ইকুয়েশন আছে। ওয়াটার বাজার মেথডটা হচ্ছে পি প্লাস ভিআইএস ভিআইজি সমান সমান ভিওএস ভিওজি প্লাস ইএল প্লাস ডেল এস প্লাস টিএল। এই জিনিসগুলোর কোনটার কি জিনিস? পি হচ্ছে ডেইলি প্রেসিপিটেশন, ভিআইএস হচ্ছে ডেইলি সারফেস, ভিআইএস হচ্ছে ডেইলি সারফেস ইনফ্লো ইনটু দ্য লেক, ভিআইজি হচ্ছে ডেইলি গ্রাউন্ড ওয়াটার ইনফ্লো। মানে এই ওয়াটার বাজেট জিনিসটা হচ্ছে যে একটা বডির মধ্যে তোমার এভাপোরেশনের আগে কি ধরনের পানি থাকে, আর এভাপোরেশনের পরে কি ধরনের, না এভাপোরেশন আগে কতটুকু পানি থাকে, এভাপোরেশনের পরে কতটুকু পানি থাকে, এটাকে বলা হয় ওয়াটার বাজেট। এভাপোরেশনের আগে কতটুকু পানি থাকে, এভাপোরেশনের পরে কতটুকু পানি থাকে। পি হচ্ছে ডেইলি প্রেসিপিটেশন, আমরা জানি প্রেসিপিটেশনের সময় পানি বাড়ায়। দেখো এই পাশে ডান পাশের গুলো হচ্ছে পানি বৃদ্ধি যেগুলা। আইএস হচ্ছে ডেইলি সারফেস ইনফ্লো, মানে বাইরে থেকে ওইখানে কতটুকু পানি ঢুকে। আইজি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইনফ্লো, আমরা জানি গ্রাউন্ড ওয়াটার থেকেও পানি কিছু লেকের ভিতরে আসে। আর ওএস হচ্ছে ডেইলি সারফেস আউটফ্লো, ওজি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার আউটফ্লো, আর ইএল হচ্ছে এভাপোরেশন, এটাও কিন্তু পানি কমে যেতেছে। ডেল এসটা হচ্ছে ইনক্রিজ দ্য লেক স্টোরেজ ইন এ ডে, ইনক্রিজ দ্য লেক স্টোরেজ ইন এ ডে। আর টিএলটা হচ্ছে ডেইলি ট্রান্সপিরেশন লস। এই জিনিসগুলো দিয়ে আমরা
এই তথ্যগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা হচ্ছে এভাপোরেশন রেটটা জানতে পারবো। এখন কথা হচ্ছে এই তথ্যগুলো আমাদের কিভাবে নিব আমরা। এই তথ্যগুলো কিন্তু আমরা অনেক দিনের এক্সপেরিমেন্ট করতে 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 তারপর হয়ে গেছে যে আমরা ডাটা কালেকশন করতে করতে আমরা একটা জিনিস ওইখানে বসাইলাম, বসানোর পর প্রতিদিন আমরা এই টেস্ট গুলো করলাম, মানে অ্যানালাইটিক্যাল মেথড। অ্যানালাইটিক্যাল মেথডে আমরা যদি এই ডাটাগুলো কালেক্ট করতে পারি তাহলে আমরা ওয়াটার বাজার মেথড দিয়ে এভাপোরেশন রেটটা বের করতে পারবো। এবার ওই সেম প্রসেসে ওয়াটার বাজেটের মতো সেম প্রসেসে এনার্জি বাজেট মেথড, ওয়াটার বাজেট যেমন পানির তোমার যোগফল বিয়োগফল দেওয়া হয়, এখানে হচ্ছে এনার্জির যোগফল বিয়োগফল দেওয়া হয়। এই মোটামুটি অলমোস্ট সেম, এইচ এন ইকুয়াল টু এইচ এ প্লাস এইচ ই প্লাস এইচ, এগুলো ডিটেলস যদি দেখো তোমরা এই যে এখানে আছে। তো ওয়াটার বাজেট আর এনার্জি বাজেট অলমোস্ট সেম। তারপর হচ্ছে মাস ট্রান্সফার। মাস ট্রান্সফার, দিস মেথড ইজ বেসড অন দ্য থিওরিজ of turbulent mass transfer in boundary layer to calculate the mass water vapor। আচ্ছা ঠিক আছে, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা দেখা যাবে না, তবে আমি বলে দেই সেটা হচ্ছে টার্বুলেন্সের মাধ্যমে কিছু মাস, ধরো একটা নির্দিষ্ট জায়গা তুমি সিলেক্ট করছো বা তুমি ধরে রাখছো যে এটা তোমার এক্সপেরিমেন্টাল প্লেস, ওই এভাপোরেশন রেটটা জানার জন্য। ওইখান থেকে কিছু মাস ট্রান্সফার হবে, বাইরে যাবে, কিছু আসবে ভিতরে। তুমি সেই ব্যালেন্সটা করেও তুমি এভাপোরেশন রেটটা বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এভাপোরেশন মোটামুটি আমাদের গেল এ পর্যন্ত। এভাপোরেশন নিয়ে আর তেমন কিছু বলার নাই। তারপরে আচ্ছা, এভাব পরে কোনটা দেখাবো, এগুলো দেখার দরকার নেই, যারা আগ্রহ থাকবে এগুলো একটু দেখে নিবে, নিচে নিচে গেলে এগুলো খুব বেশি একটা আসার কথা না। ইন্টারসেপশনটা কি এই চ্যাপ্টারের না? ইন্টারসেপশনটা কই? ইন্টারসেপশনটা আসে মাঝে, এই যে ইন্টারসেপশন। ইন্টারসেপশন দেখো, ইন্টারসেপশন জিনিসটা হচ্ছে, এটা খেয়াল করো, when it rains over a catchment not all the precipitation falls directly into the ground। মানে যখন বৃষ্টি হয় তখন সব পানি, বৃষ্টির ফোঁটা সরাসরি গ্রাউন্ডে আসে না। Before it reaches the ground, a part of it may be caught by the vegetation and subsequently evaporated। গাছের পাতা বা অনেক গাছের পাতার মধ্যে কিছু বৃষ্টির পানি আটকায় যায় এবং সেইখান থেকে আবার সেটা এভাপোরেশন হয়ে যায়। কথা বুঝো যে বৃষ্টি পানি সরাসরি মাটিতে পড়ে না, কিছু পানি আবার ওই যে গাছের পাতার মধ্যে বা গাছের মধ্যে আটকায় যায়, আটকায় যাওয়ার পরে সেইখান থেকে আবার সূর্যের তাপে সেটা এভাপোরেশন হয়ে যায়। যেইটুকুন পানি যে আটকায় গেছে গাছের পাতার মধ্যে, ওইটুকুনকে বলা হয় ইন্টারসেপশন। The volume of water so caught is called interception. The intercepted precipitation may follow one of three possible routes। এখন ওই যে ইন্টারসেপ্টেড যে ওয়াটারটা আছে গাছের পাতার মধ্যে, যে পানিটা আছে, এটা তিন ভাবে হচ্ছে এটা খরচ হয়। প্রথমটা হচ্ছে যে ওইটা ইট মে বি রিটেইন বাই দ্য ভেজিটেশন এ সারফেস স্টোরেজ এন্ড রিটার্ন টু দ্য অ্যাটমসফিয়ার বাই এভাপোরেশন। প্রথমটা হচ্ছে যে সেটা পাতার মধ্যেই থাকে, পরে সূর্যের তাপে সেটা আবার এভাপোরেশন হয়ে অ্যাটমসফিয়ারে চলে যায়। দুই নম্বর হচ্ছে ইট ক্যান ড্রিপ অফ দ্য প্লান্ট লিভস to join the ground surface or surface flow. This is known the through flow. It can drip off the plant leaves to join the ground surface or surface flow। এটা পাতা থেকে আবার কি করে একসাথে বড় হয়ে আবার সেটা গ্রাউন্ডে চলে যায়। পাতার মধ্যে যে পানিটা পড়ছে সেটা থেকে আবার গ্রাউন্ডে চলে যায় এবং নর্মালি সারফেস ফ্লোর সাথে এটা যোগ হয়ে যায়, এটাকে বলা হয় থ্রু ফল। আর তিন নম্বরটা হচ্ছে the rain water may run along the leaves and branches and down the stem to the reach the ground surface। This part is called stem flow। আবার কিছু থাকে যেগুলো পাতার মধ্য দিয়ে, ভাই একটু চা দেন আর হচ্ছে
সরি, কোথায় ছিলাম আমরা? দ্য রেইন ওয়াটার মে রান অ্যালং দ্য লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অ্যান্ড ডাউন দ্য স্ট্রিম টু রিচ দ্য গ্রাউন্ড সারফেস। তো ওই ওই ফ্লোটাকে বলা হয় স্টেম ফ্লো। তার মানে ইন্টারসেপশনের রুট তিনটা, পসিবল রুট হচ্ছে তিনটা। একটা হচ্ছে যেটা এভাপোরেট হয়ে চলে যায় ইয়ার দিকে, আর একটা হচ্ছে তোমার ওইখান থেকে ড্রপ করে নিচে পড়ে যায়, আর একটা হচ্ছে পাতার কাণ্ডের ভিতর দিয়ে গাছের নিচে দিয়ে গ্রাউন্ডে চলে যায়, এটা স্টেম ফ্লো বলে। আর একটা হচ্ছে থ্রোফল বলে, আর একটা হচ্ছে ইন্টারসেপশন লস বলে। ঠিক আছে, ইন্টারসেপশন লস কি, থ্রোফল কি, স্টেম ফ্লো কি, একটু মাথায় রাখবা। ওকে, ইনফিল্ট্রেশন। এবার আসে ইনফিল্ট্রেশন। Infiltration is the flow of water into the ground. Infiltration is the flow of water into the ground through the soil surface. The distribution of soil moisture within the soil profile during the infiltration process is illustrated in figure 3.8. দেখো, ইনফিল্ট্রেশনটা হচ্ছে যখন প্রিসিপিটেশনের পরে যখন পানিটা গ্রাউন্ডে পড়ে, প্রথম ফোঁটাগুলা মানে প্রথম কি করে পানিগুলা গ্রাউন্ডের ভিতরে ঢুকে যায়, এই যে গ্রাউন্ডের ভিতরে ঢুকে যাচ্ছে পানিগুলা, মানে মাটির সয়েলের ভিতরে ঢুকে যাচ্ছে, ওই পানিটুকুকে বলা হয় ইনফিল্ট্রেশন। ওই প্রসেসটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। ইজ ওয়ান কাইন্ড অফ রিচার্জ অফ আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার। আমরা টেবিল থেকে যে পানিটা পান করি বা যে পানিটা আমরা ডিসচার্জ করি, ওই রিচার্জটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনফিল্ট্রেশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিচার্জ। কথা কি বুঝতে পারছো? যে পানিটা আমরা আসলে পান করি, এটা আসলে এই পানিটাই যেটা ইনফিল্ট্রেশনের মাধ্যমে সয়েলের মধ্যে প্রবেশ করে। দেখো, সয়েলের 4টা লেয়ার আছে, জোন 1, জোন 2, জোন 3, জোন 4 এ ভাগ করছে। প্রথমটা স্যাচুরেটেড জোন, তারপর হচ্ছে ট্রানজিশন জোন, তারপর হচ্ছে ট্রান্সমিশন জোন, তারপর হচ্ছে ওয়েটিং জোন। অ্যাকচুয়ালি স্টোরেজটা হচ্ছে এইখানে, পানির স্টোরেজটা হচ্ছে এইখানে। এইখান থেকে গ্রাউন্ড ওয়াটার ফ্লো শুরু হয়, আর স্যাচুরেটেড জোন, ট্রানজিশন জোন, ট্রান্সমিশন জোনে আসলে এগুলা দিয়ে পানি শুধু পাস করে, আর এখানে হচ্ছে স্টোরেজটা হয়। ঠিক আছে, ডিটেলস গুলো এখানে লিখে আছে। এখানে কোনটা হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ফিল্টার হিসেবে কাজ করে, আর এখানে হচ্ছে স্টোর হয়। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট, স্যার বলো কথা তো বুঝতে পারছি না। আমি তোমার কথা বুঝতে পারি নাই। কম বেশি তোমার কথা বোঝা যাচ্ছে না, নেটে মনে হয় প্রবলেম করতেছে। পানি যে ওয়েটিং জোন যেটা যেখানে পানি থাকে, হ্যাঁ বাকিটাকে শুনতে পাচ্ছ ওর কথা? আচ্ছা, আমরা সামনে আগাই, পরে আবার আসলে আমি কথা বলবো না। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, দ্য ইনফিল্ট্রেশন প্রসেস ক্যান বি ইজিলি আন্ডারস্টুড থ্রু দ্য সিম্পল অ্যানালজি। কনসিডার এ স্মল কন্টেইনার। আচ্ছা, আমি ডিটেলস আগে, খুব বেশি সময় আমাকে রাখা যাবে না, এখানে শেষ করে দিতে হবে। সেটা হচ্ছে এই ফিগারটা একটু দেখো, যখন লো ইন্টেন্সিটি হয়, লো ইন্টেন্সিটি বলতে তো বুঝতে পারছো যে বৃষ্টিপাতের পরিমাণটা কম আর কি, ইন্টেন্সিটি কম। এটা হচ্ছে এই পার্টটা, লো ইন্টেন্সিটিটা হচ্ছে এই পার্টটা, আর হাই ইন্টেন্সিটিটা হচ্ছে এই পার্টটা। লো ইন্টেন্সিটিতে দেখো, প্রথমে ওই যে প্রথম সারফেসের প্রথম পার্টটাতে ঢুকে, এটা হচ্ছে স্যাচুরেটেড জোনে ঢুকার পরে সেখান থেকে ইনফিল্ট্রেট হয়ে ময়েশ্চার স্টোরেজ ক্যাপাসিটিতে যায়, তারপরে আর কিন্তু যায় না। দেখো, নো কন্ট্রিবিউশন অফ গ্রাউন্ড ওয়াটার ফ্লো। আমি বলছিলাম গ্রাউন্ড ওয়াটার ফ্লোটা হয় এইখানে, স্টোরেজটা হয় এখানে। তাহলে এখানে কিন্তু গ্রাউন্ড ওয়াটার ফ্লোতে যায় না যদি লো ইন্টেন্সিটি হয়। আর হাই ইন্টেন্সিটি হলে দেখো, প্রত্যেকটা লেয়ার ভেদ করে আমরা যে এইখানে গ্রাউন্ড ওয়াটার ফ্লোতে চলে যাই। তারপর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো যাওয়া মানে হচ্ছে যেখানে টিউবওয়েল আছে বা যেখানে ড্র ডাউন আছে, এই দিকে হচ্ছে পানিটা মুভ করা। এটা হচ্ছে অ্যানালজি, এটা আসতে পারে পরীক্ষায়, অ্যান ইনফিল্ট্রেশন মডেল।
ঠিক আছে, তারপরে আর তেমন কিছু নাই এই চ্যাপ্টারের। আর বাকিগুলা তোমরা যারা আগ্রহী আছো একটু দেখে নিও। এই চ্যাপ্টারটা মোটামুটি এখানেই 3.8 3.9 মোটামুটি এই চ্যাপ্টারটা এখানেই শেষ। আমরা পরের চ্যাপ্টার করবো পরের ক্লাসে। আগামীকাল 3টায় ক্লাস রাখো, ঠিক আছে? আগামীকাল 3টায়। কারো কোনো প্রশ্ন থাকলে এখন একটু বলতে পারো, কারণ হাতে আর একটু সময় আছে আমাদের। কারো কোনো প্রশ্ন থাকলে এখন কে জানি তখন কি বলতে চাচ্ছিলা, যে ওই তখন কথাটা বুঝতে পারিনি।